আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা আসন্ন প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আজকের ভিডিওতে তাদের সবাইকে স্বাগতম। অনেকেই বলেন প্রশ্নের সব অংশ মোটামুটি পারি, কিন্তু ম্যাথের জন্য চাকরি হয় না। আসলে আমরা সবাই জানি গণিত অংশের মার্কসই অনেক সময় সিলেকশনের ক্ষেত্রে ফাইনাল ডিফারেন্স তৈরি করে। অনেকে বাংলা, ইংরেজি কিংবা সাধারণ জ্ঞান খুব ভালো পারেন, কিন্তু ম্যাথের কারণে পিছিয়ে যান। অথচ একটু নিয়মিত অনুশীলন করলে এই অংশই হতে পারে সবচেয়ে সহজ এবং স্কোর করার জায়গা। এই কারণেই আমরা শুরু করেছি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক গণিত প্রশ্ন সমাধান সিরিজ। এখানে প্রতিটি বছরের বিভিন্ন সেটের প্রশ্ন একে একে সমাধান করা হবে, যাতে আপনারা প্রশ্নের ধরন বুঝতে পারেন, কৌশল শিখতে পারেন এবং পরীক্ষা হলে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি এই ধারাবাহিক সিরিজের প্রথম ভিডিও। আজকে আমরা 2012 সালে অনুষ্ঠিত পরীক্ষার ড্যাফোডিল 2 প্রশ্নের ম্যাথ অংশের সমাধান দেখব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা একে একে সব অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা 19 নং থেকে শুরু করি। 19 নং থেকেই এই সেটের ম্যাথ পার্টটি শুরু হয়। তো 19 নং প্রশ্নটি হচ্ছে যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল। এটা সরাসরি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার একটা সূত্র। তো এই সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। সূত্রটি হচ্ছে যে ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এরপর দেখি পরের অঙ্ক, দেখি 20 নং, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এই জিনিসটি কি আমরা আগে দেখি। এটা হচ্ছে 20 নং। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। তো এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের এই একটা বিন্দুকে যদি স্পর্শ করে কোনো একটা যদি আমরা সরলরেখা আঁকি, তাহলে এই সরলরেখাটাকে বলা হয় স্পর্শক। তো এই স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী কোনো যদি ব্যাসার্ধ, তার মানে কেন্দ্র থেকে এই দূরত্বটা যদি আমরা নেই, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তো এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ। সুতরাং এটির অ্যান্সার হবে এক সমকোণ, গ। পরের অঙ্কটি দেখি 21 নং, যে একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত। তো আমরা এই ধরনের অঙ্কে আমাদের যত লাভ হয় তত ক্ষতি হয় এমন যদি অঙ্ক হয়, সেক্ষেত্রে আমরা যেটা ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আমরা একটা ক্রয় মূল্য বের করব এবং লাভ থেকে একটা ক্রয় মূল্য বের করব। এই দুই ক্রয় মূল্য সমান হবে এবং সেটা সমাধান করে আমরা অঙ্কটা করব। তাহলে ক্ষতি যদি হয়, তাহলে একটা ক্রয় মূল্য থেকে যদি আমাদের সাপোজ হচ্ছে 100 টাকায় আমরা কোনো একটা জিনিস ক্রয় করি, সেটা যদি আমরা 90 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের ক্ষতি হয় 10 টাকা। সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত হয়, যে 90 যোগ 10। তো অনুরূপভাবে এখানে 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, আমরা ক্ষতিটা যদি এক্স ধরি, তাহলে ক্রয় মূল্য হবে 25 যোগ এক্স। আবার 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, আবার সেম পরিমাণ হচ্ছে লাভ হয়, মানে এক্স টাকা লাভ হয়। তাহলে আমরা কোনো একটা জিনিস যখন লাভ হয় তার ক্রয় মূল্য বের করতে যাই, তখন লাভটা বাদ দিলে আমরা হচ্ছে ক্রয় মূল্য পাই। সেক্ষেত্রে এখানে 35 যেহেতু এটা বিক্রয় মূল্য, তাহলে 35 থেকে আমরা যদি এক্স বাদ দেই, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। এখন এই দুইটা ক্রয় মূল্য সমান হবে অবশ্যই। তো এটা আমরা সমাধান করব এখন। তাহলে এই এক্স আছে, এই এক্স কে যদি আমরা এইদিকে আনি, তাহলে প্লাস এক্স হয়ে যায়। তাহলে এক্স আর প্লাস এক্স 2x, তাহলে এখানে হবে 2x ইজিক্যাল টু 35 আর 25 এইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 35 এর থেকে 25 বাদ দিলে আমাদের থাকবে আছে 10, বা x ইজিক্যাল টু 10 বাই 2 ইজিক্যাল টু 5। তার মানে আমাদের x এর মান হচ্ছে 5। তাহলে এই যে কোনো এক জায়গায় যদি আমরা x এর মান বসাই, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য হবে 25 যোগ 5 ইজিক্যাল টু 30, বা 35 বিয়োগ 5 ইজিক্যাল টু 30। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার আছে 30। পরের অঙ্ক দেখি 22 নং, যে একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের
1/8 অংশ লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত? তো আমরা এই অঙ্কে ক্রয় মূল্য ধরে নেব 22 নং। ধরি ক্রয় মূল্য x টাকা। যদি ক্রয় মূল্য x টাকা হয় আর 450 টাকায় বিক্রয় করায় তার একটা লাভ হয়, তাহলে লাভ কত হবে? আমরা এখানে বের করব যে লাভ 450 বিয়োগ x এত টাকা। তাহলে 450 টাকায় বিক্রয় করায় আমার এই পরিমাণ লাভ হয়। আবার এখানে বলা আছে যে তার লাভ হয় কত? যে ক্রয় মূল্যের 1/8 অংশ। তাহলে এটাও একটা লাভ। তাহলে এটাও হচ্ছে লাভ। লাভ হচ্ছে x এর 1/8 অংশ বা x/8। তাহলে এই একটা লাভ আমরা ধরে নিয়ে করলাম, সেটা একটা লাভ। তাহলে এই দুই লাভ সমান হবে। তাহলে অতএব বা প্রশ্ন মতে 450 বিয়োগ x ইজিক্যাল টু x/8, বা আমরা আর গ্রহণ করব x ইজিক্যাল টু 3600 বিয়োগ 8x, বা 8x টা আমরা যখন এই দিকে নিয়ে আসবো তখন x প্লাস 8x ইজিক্যাল টু 3600, বা 9x ইজিক্যাল টু 3600, বা x ইজিক্যাল টু 3600 বাই 9 ইজিক্যাল টু 400। তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম 400 টাকা। তাহলে অ্যান্সার ঘ 400। আচ্ছা, এখন আমরা পরের অঙ্ক দেখি 23 নং, যে একটি চৌবাচ্চায় 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা নলগুলোর একক সময়ে কতটুকু পূর্ণ হয় বা খালি হয় সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা 23 নং দেখি যে তাহলে প্রথম নল দিয়ে দেখা যাচ্ছে যে 10 মিনিটে 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয়, সম্পূর্ণকে আমরা এক অংশ ধরি। তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 1/10 অংশ। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে বের হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে আমাদের 1/12 অংশ। তৃতীয়টির ক্ষেত্রে 1/15 অংশ। তার মানে এই 3টি নল যদি আমরা একসঙ্গে খুলে দেই তাহলে আমাদের 1 ঘন্টায় পূর্ণ হবে কত, সেটা আমরা যদি এই 3টি যোগ করি তাহলে আমরা পাবো যে 3টি নল একসঙ্গে খুলে দিলে পূর্ণ হয় ইজিক্যাল টু, আমরা এখানে করি 1/14 যোগ 1/12 যোগ 1/15 ইজিক্যাল টু, আমরা যদি এখানে লসাগু করি এটা হবে 60, সরি এটা 1/10, এটা তাহলে 6 যোগ এখানে 5 যোগ এখানে 4, 6 4 10 5 15/60। তাহলে এটা যদি আমরা করি তাহলে 4 15 60, 1/4 অংশ। তাহলে এত অংশ পূর্ণ হবে আমাদের। এই অংশটা পূর্ণ হবে 3টি নল দ্বারা একসঙ্গে যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে। তার মানে এখন আমরা লিখবো যে 1/4 এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, এক অংশ পূর্ণ হয় 4 ঘন্টায়। অতএব আমাদের লাগবে হাফ অংশ, অর্ধেক অংশ পূর্ণ হয় 4/2, এখানে কাটলে 2 ঘন্টায়, সমান সমান 2 ঘন্টায়। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 ঘন্টা, গ। পরের অঙ্ক দেখি 24 নং, যে 24 নং বলছে কি যে 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধা করতে পারবে? এখানে 30 জন লোক একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। তো তারা 12 দিন পর, মানে 12 দিন কাজটা সবাই একসঙ্গে করে,
মানে 24 দিনের অর্ধেক 12 দিন, মানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা 12 দিনে। তো 12 দিন পর তাদের 30 জন লোকের মধ্যে 15 জন লোক চলে যায়, মানে অর্ধেক লোক চলে যায়। তাহলে বাকি যে কাজটি থাকে এই কাজটি করতে তাদের কতদিন সময় লাগবে? তো এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে 30 জন লোক 12 দিন করার পরে কাজও অর্ধেক থাকবে এবং লোকজনও অর্ধেক থাকবে। তো আমরা এই অঙ্কটা শুরু করব। তো প্রথমে যেহেতু এটা এমসিকিউ, তাহলে আমরা প্রথমে এটা আমরা ধরে নেই যে 12 দিন পর কাজটার অর্ধেক পূর্ণ থাকবে তাহলে, এবং মানুষজন থাকবে অর্ধেক। তাহলে বাকি অর্ধেক কাজটি আমাদের 15 জন লোক কতদিনে করতে পারবে, এইটুকু আমাদেরকে বের করতে হবে। দিনটা শেষে রাখবো যে 30 জন লোক এক অংশ করে 24 দিনে, তাহলে একজন লোক এক অংশ করে 24 গুণন 30 দিনে আমাদের আছে 15 জন। 15 জন লোক এক না, আমাদের অর্ধেক অংশ বাকি আছে, যেহেতু অর্ধেক অংশ করে, তাহলে এখানে 24 গুণন 30 ডিভাইডেড বাই 15 গুণন 2। তাহলে 15 দিয়ে আমরা যদি 30 কে কাটি, 15 দুগুণে 30, আর 2 দিয়ে যদি 24 কে কাটি 12, তাহলে উপরে থাকলো আমার 12 আর 2, 12 দুগুণি 24 দিনে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24 দিনে। পরের অঙ্ক দেখি যে করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? তো এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে, একটা প্রথমে করিম ও রহিমের অনুপাত এবং পরে আছে রহিম এবং মোহনের অনুপাত। তো আমাদের এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে দুইটার ক্ষেত্রেই রহিম কথাটা আছে, রহিম আছে। তো আমাদের কিন্তু রহিমের অনুপাতের অংশটা ঠিক নাই, প্রথম অনুপাতে আছে তার 4 আর দ্বিতীয় অনুপাতে আছে 6। তো আমাদের এই দুইটা অংশকে যদি আমরা একই করতে পারি তাহলে আমরা সবগুলাকে একসঙ্গে আমরা অনুপাত আকারে লিখতে পারবো, সেটাকে বলে কম্পাউন্ড অনুপাত। তো আমাদের এইটা কম্পাউন্ড অনুপাতে রূপান্তর করতে হবে। তো আমরা দেখি কিভাবে আমরা করতে পারি সেটা। তো দেয়া আছে, আমরা বিস্তারিত লিখতেছি না, প্রথমে দেয়া আছে যে করিম অনুপাত রহিম, এটা দেয়া আছে 3:4। আবার আরেকটা আছে যে রহিম অনুপাত মোহন, এটা হচ্ছে 6:7। তাহলে আমাদের এই যে 4 আর এই 6, এই দুইটা অংশকে আমাদের এক করতে হবে। তো এক করার বুদ্ধি হচ্ছে আমরা প্রথম অনুপাতটাকে আমরা 6 দিয়ে গুণ করব আর দ্বিতীয় অনুপাতকে 4 দিয়ে গুণ করব। তাহলে প্রথম অনুপাতকে 4 দিয়ে গুণ করলে আমাদের হবে, সরি, প্রথম অনুপাতকে 6 দিয়ে গুণ করলে হবে 3×6 18 অনুপাত 4×6 24। আমরা জানি যে অনুপাতকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়, আবার ভাগও করা যায়। এখন দ্বিতীয় অনুপাতকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4×6 24 অনুপাত 4×7 28। তাহলে আমাদের এখন আমাদের অনুপাতটা আমরা কম্পাউন্ড যদি করি, তাহলে করিম অনুপাত রহিম অনুপাত মোহন ইজিক্যাল টু 18 অনুপাত 24 অনুপাত 28। তো এখন আমরা দেখি যে আমাদের অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে করিম ও মোহনের অনুপাত, করিম আর মোহনের অনুপাত। তাহলে আমাদের এটা হচ্ছে করিমের অংশ আর এটা হচ্ছে মোহনের অংশ। তাহলে আমরা যদি লিখি এখন করিম অনুপাত মোহন ইজিক্যাল টু 18 অনুপাত 28। তো এটাকে আমরা দেখি যে 18 অনুপাত 28 অ্যান্সারের মধ্যে নাই, অ্যান্সারের মধ্যে কোথাও 18 অনুপাত নাই। তো এই অনুপাত থেকে আমরা 2 দিয়ে ভাগ যদি করি, 2 দিয়ে ভাগ করলে এটা হবে 9:14। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ঘ, 9:14। আমরা এখন পরের অঙ্কটা দেখি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
তো এই ধরনের অঙ্কে যে অনুপাতটা দেয়া থাকবে সেই অনুপাতের সঙ্গে এক্স নিয়ে আমরা বয়সটা ধরে নেব। যেমন এখানে 10 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 7:2, তাহলে আমরা ধরে নেব 26, যে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 7x, আর 10 বছর পূর্বে পুত্রের বয়স 2x। মানে আমাদের যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতের সঙ্গে x নিয়ে আমরা ধরে নেব। তাহলে এটা 10 বছর পূর্বের ঘটনা। তো আমাদের বর্তমান, তাহলে এখানে বর্তমানে যেহেতু তাদের সমষ্টি দেওয়া আছে, তাহলে তাদের বর্তমানে বয়স কত হবে? তাহলে বর্তমানে পিতার বয়স তাহলে এইটার সঙ্গে 10 যোগ হবে, বর্তমানে 10 বছর, বর্তমানে পুত্রের বয়স হবে 2x যোগ 10। তাহলে আমরা বর্তমান বয়স পেলাম। তো এখানে আমাদের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 74 বছর। তাহলে এইটা যদি তাদের বর্তমান বয়স হয়, তাহলে এই দুইটা আমরা যোগ করলে আমাদের 74 এর সমান হবে। তাহলে প্রশ্ন মতে 7x যোগ 10 যোগ 2x যোগ 10 ইজিক্যাল টু 74, বা 7 আর 2 9x যোগ 20 ইজিক্যাল টু 74, বা 9x ইজিক্যাল টু 74 এর সঙ্গে 20 আমরা যদি বাদ দেই তাহলে 54, বা x ইজিক্যাল টু 9 দিয়ে যদি আমরা 54 কে কাটি তাহলে 6 নং 54, x এর মান 6। তাহলে বর্তমান বয়স হবে কত? তাহলে পিতার বর্তমান বয়স হবে 6 7 42 আর 10 52, আর পুত্রের বয়স হবে 6 দুগুণে 12, 12 সঙ্গে 10 যোগ করলে 22। তাহলে এটা হচ্ছে বর্তমান বয়স পিতার, আর এটা হচ্ছে বর্তমান বয়স পুত্রের। এখন বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 10 বছর পরে তাহলে বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা 10 যোগ করার পরে আমরা অনুপাত করব। 10 বছর পর অনুপাত হবে তাহলে 52 যোগ 10, এইটার অনুপাত আমরা এটার অনুপাত 22 যোগ 10। তাহলে এটা 10 বছর পর এটা তাদের হবে অনুপাত 62 অনুপাত 32। তাহলে এখানে আমাদের দেখি যে অ্যান্সারের মধ্যে 62 অনুপাত 32 কোথাও নাই। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এটা হবে 31 অনুপাত 16। অ্যান্সারে আছে আমাদের গয়ে যে 31 অনুপাত 16। এখন আমরা পরের অঙ্ক দেখি যে 10 বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3 অনুপাত 4 হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আমাদের পূর্বের মতো যে 3 অনুপাত 4 কে আমরা 3x এবং 4x ধরে নেব। তাহলে অনুপাত থেকে আমরা বয়স ধরে নেব। তাহলে ক এর বর্তমান বয়স, ক এর বর্তমান বয়স হবে 3x, আর খ এর বর্তমান বয়স 4x। এটা হচ্ছে বর্তমান বয়স। আর 10 বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। তাহলে আমরা আগে 10 বছর পূর্বের বয়স বের করি। তাহলে 10 বছর পূর্বে তাহলে ক এর বয়স ছিল 3x বিয়োগ 10, যেহেতু পূর্বের ঘটনা। আবার 10 বছর পূর্বে খ এর বয়স ছিল 4x বিয়োগ 10। এখন বলছে কি যে 10 বছর আগে যে বয়স ছিল তাদের সেটার ক্ষেত্রে কি ছিল যে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। তার মানে প্রশ্ন মতে ক এর যে বয়স 3x বিয়োগ 10, এটা কি ছিল যে খ এর বয়সের অর্ধেক। তার মানে খ এর বয়স কত? 4x বিয়োগ 10, এইটার হচ্ছে অর্ধেক, মানে 1/2। তো এটা আমরা যদি সমাধান করি তাহলে আমরা x এর মান পেয়ে যাব এখানে। তাহলে বা x ইজিক্যাল টু 10/2 ইজিক্যাল টু 5।
তাহলে এক্স এর মান আমরা 5 পেলাম। তো আমাদের প্রশ্নে চেয়েছে তাদের বর্তমানের মোট বয়স কত। তাহলে আমরা তাদের বর্তমান বয়স হচ্ছে 3x আর 4x। তাহলে এইখান থেকে আমরা বর্তমান বয়সটা বের করে নিই আগে। তাহলে 3x মানে 3 5 15 আর 4x মানে 4 5 20। তাহলে বর্তমানে মোট হবে, বর্তমানে মোট বয়স হবে 15 যোগ 20 ইজিক্যাল টু 35। তাহলে আমাদের অ্যান্সার হবে 35। এরপর আমরা 29 নং দেখি। পরের অঙ্ক যে এক দোকানদার 12 দিনে 560 টাকা আয় করলেন। প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে। এখানে বলা আছে যে কোনো দোকানদারের 12 দিনে মোট আয় 560 টাকা আর প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা, মানে 4 দিনের প্রত্যেক দিন সে 40 টাকা যদি করে তাহলে 4 দিনে হবে 4 4 16 160 টাকা। তো আমরা অঙ্কটা দেখি। 29 যে প্রথম 4 দিনের আয়, যেহেতু প্রত্যেকদিন 40 টাকা করে আয় করে তাহলে 4 দিনে হবে 4 গুণন 40 160 টাকা। এখন তাহলে আমাদের এখন বাকি দিনগুলোর গড় আয় আমাদেরকে বের করতে হবে। বাকি দিনগুলোর যদি আমরা গড় আয় বের করতে চাই তাহলে আমাদের দিন বাকি আছে সেটা দেখতে হবে। দিন বাকি থাকে, তাহলে দিন বাকি আছে 12 বিয়োগ 4 সমান সমান 8। আর টাকা বাকি থাকে আমাদের টোটাল 560 টাকা বিয়োগ 160, 344 টাকা। টাকা বাকি থাকে 344 আর দিন বাকি থাকে 8। তাহলে এই 344 টাকা তাকে 8 দিনে আয় করতে হবে। তাহলে প্রত্যেক দিনে আয় করতে হবে, তাহলে কত, তার মানে সেটাই আমাদের গড় আয়। তাহলে গড় আয় হবে 344 ভাগ 8। তাহলে 8 দিয়ে আমরা 344 কে যদি কাটি তাহলে হবে 43। তাহলে তার গড় আয় হবে 43 টাকা। অ্যান্সার 43 টাকা। আমরা এখন পরের অঙ্ক দেখি। 30 নং প্রশ্ন যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তো এটা একটা মজার অঙ্ক। এই অঙ্কটা দেখতে যতটা কঠিন কিন্তু করতে ততটাই সহজ। তো আমরা দেখি যে এটা কিভাবে করতে পারি। তো সাধারণত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা শুধু যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তা না, এটা অনেক সময় লাভ ক্ষতি দিয়েও আসে যে এত পার্সেন্ট লাভ বৃদ্ধি, দাম বৃদ্ধি এত পার্সেন্ট আবার পরবর্তীতে কম, সেক্ষেত্রে মোট কত লাভ বা ক্ষতি বা কত বৃদ্ধি বা হ্রাস হয়। তো এই ধরনের ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। তো আমরা এইটার ক্ষেত্রে আমরা প্রথমটা ধরবো যদি লাভ ধরি, তাহলে পরেরটার সরি প্রথমটা যদি আমরা বৃদ্ধি ধরি বা প্রথম অংশটা বৃদ্ধি হোক বা হ্রাস হোক, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। তো এখানে প্রথম আমরা ধরি 20% বৃদ্ধি, এ কে যদি 20% বৃদ্ধি আর বি কে যদি 10% হ্রাস ধরি প্রস্থে, তাহলে আমাদের যেহেতু বৃদ্ধিকে আমরা ধনাত্মক ধরবো তাহলে এটা হবে 20। আর এটাকে যদি যদি আমরা প্লাস আর বি হচ্ছে হ্রাস, তাহলে এখানে বি এর মানটাকে আমরা ঋণাত্মক লিখবো, যে এটা হচ্ছে 10 মাইনাস 10 প্লাস এ বি, এ বলতে এখানে 20% বৃদ্ধি আর প্লাস ইন্টু 20 ইন্টু বি এর মান মাইনাস 10 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 20 বিয়োগ 10, এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস 200 ডিভাইডেড বাই 100। তো আমরা 100 দুইটা শূন্য, এটা দুইটা শূন্য যদি কেটে দেই তাহলে এখানে থাকে আমাদের 10, এখানে থাকবে আছে মাইনাস 2, তাহলে টোটাল হবে 8। তাহলে যেহেতু এটা ধনাত্মক মান সুতরাং এটা বৃদ্ধি পাবে। তো এটার থেকে আমরা আর যদি মাইনাস আসতো, এখানে ঋণাত্মক মান আসতো, তাহলে এটা হ্রাস হতো। তো এখানে যেহেতু ধনাত্মক সুতরাং বৃদ্ধি। এখানে দেখেন ক অ্যান্সার দেওয়া আছে 8% হ্রাস আর খতে আছে 8% বৃদ্ধি। তো আমরা জানি যে এটা হচ্ছে যেহেতু ধনাত্মক মান সুতরাং এটা হবে 8% বৃদ্ধি।
পরবর্তী প্রশ্ন যাই, যদিও এটা মানসিক দক্ষতা, তারপর এটা আমরা অঙ্ক হিসেবেই করব। 32 নং, যে 7, 10, 16, 28, 52 এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো এখানে দেখি যে আমাদের যে 7 থেকে বৃদ্ধি পেয়েছে 10, মানে 3, এরপরে 10 থেকে 16 এখানে বৃদ্ধি পাইছে 6, তারপরে 16 থেকে 28 এখান থেকে বৃদ্ধি পাইছে 12, আবার 28 থেকে 52 এখানে বৃদ্ধি বৃদ্ধি 24, এখানে বৃদ্ধি 24। তাহলে আমরা দেখি টোটাল আমাদের বৃদ্ধি কিভাবে হচ্ছে। প্রথমে বৃদ্ধি 7 থেকে 10 এখানে 3, তারপরে বৃদ্ধি 10 থেকে 16 এখানে 6, তারপর বৃদ্ধি 16 থেকে 18 এখানে 12, তারপরে বৃদ্ধি, তারপরে 28 থেকে 32 এখানে 24। তো বৃদ্ধিটা কিভাবে আছে আমরা এটা লক্ষ্য করি। তাহলে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তার মানে পরেরটার সঙ্গে আমাদের 48 বৃদ্ধি হবে। তার মানে 48 এর সঙ্গে আমরা যদি 52 যোগ করি, 8 2 10 শূন্য, হাতে 1, তাহলে 5 5 10, 100। তাহলে আমাদের অ্যান্সার হবে 100। অ্যান্সার খ 100। পরের প্রশ্নে আমরা যাই, 34 নং, যে 0.004 স্কোয়ার এর মান কত? তো এটা সহজ অঙ্ক, এটা আমরা কিভাবে করি তারপরে দেখি। যে আমাদের পয়েন্টের ক্ষেত্রে যখন আমাদের এই ধরনের স্কোয়ার বা গুণ থাকবে, তখন আমরা জাস্ট প্রথমে সংখ্যাটা গুণ করব। তো এখানে আমাদের সংখ্যা আছে 4, মানে 0.004। তাহলে এখানে একটা সংখ্যা আছে, এইটার আমার স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে 0.004 ইন্টু 0.004। তাহলে এখানে আমরা 4 আর 4 এই সংখ্যাটা গুণ করব, 4 4 16। এরপরে আমরা পয়েন্ট কোথায় দেব? পয়েন্ট এখানে, এখানে পয়েন্টের পর 3টা সংখ্যা আছে, এখানে পয়েন্টের পর 3টা সংখ্যা আছে। তার মানে আমাদের যে অ্যান্সার হবে এখানে 3 আর 3 6, মানে পয়েন্টের পর 6টা সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই এখানে আমরা পয়েন্ট দেবো। তার মানে যেটা শর্ট থাকবে সেটা আমরা 0 দিয়ে ফিল আপ করবো। তার মানে পয়েন্টের পর 4টা শূন্য, তারপর 16। তাহলে আমরা দেখি পয়েন্টের পর 4টা শূন্য, তারপর 16, এই যে এটা খ নং অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্ন আসি, 35 নং, a প্লাস বি ইজ ইকুয়াল টু 12 এবং এ বি ইজ ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তো এটা আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বীজগণিতের অঙ্ক একটা। তো আমরা 35 নং দেখি, যে দেয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 12 আর এ বি ইজ ইকুয়াল টু 35। তাহলে আমাদের বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান 12, 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 35, 12 12 144 বিয়োগ 35 দুগুণে 70। অ্যান্সার হবে 74। অ্যান্সার খ 74। এরপর আমরা পরের প্রশ্ন দেখি, 48 নং, যে 48 নং আছে 2x² মাইনাস এক্স মাইনাস 3 এর একটি উৎপাদক, মানে এটা একটা উৎপাদকের অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা এটা খুব সহজ একটা অঙ্ক, আমরা দেখি কিভাবে করতে পারি। 2x² মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো আমরা এটা 3 দুগুণে 6x²। তো আমরা করব 2x²। তো x কে এমন ভাবে মিডল পার্টটাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই দুইটার গুণফলের সমান হয়, 3 দুগুণে 6x² হয়। সেক্ষেত্রে আমরা যদি এটা করি 3x মাইনাস, সরি, প্লাস 2x মাইনাস 3, তাহলে আমরা দেখি যে 3 দুগুণে 6x² মিলে যায়। সেক্ষেত্রে আমাদের, এখন আমরা যদি কমন নেই, এখানে x কমন নেই, তাহলে এখানে 2x মাইনাস 3, এখানে কোনো কমন নাই মানে 1 কমন, 2x মাইনাস 3, 2x মাইনাস 3 x প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 2x মাইনাস 3 x প্লাস 1। অ্যান্সার খ, সরি, অ্যান্সার ক 2x মাইনাস 3 x প্লাস 1।
এই ছিল আমাদের আজকের ম্যাথ প্রশ্ন সলিউশন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অঙ্কগুলো একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করেছি, হয়তো সময় বেশি লাগছে, কিন্তু আমাদের এই অঙ্কগুলো যেহেতু একই ধরনের প্রশ্ন বারবার আসে, সুতরাং আমরা প্রশ্নগুলো যদি বুঝে করি, অঙ্কগুলো বুঝে করি, তাহলে এই ক্যাটাগরির যে অঙ্কগুলো আসবে আমরা আশা করি আমরা সবাই অঙ্কগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।